বাল ফালানোর জন্য এই সংসদে এই বিরোধী দলীয় নেতা লোকজনের বৈশা থাকে নাকি? এই গণভোট নিয়ে কোনো আংকি ভাঙ্কি চলবে না। গণভোটের বিপক্ষে যারা অবস্থান নেবেন প্রত্যেকটারে ধরে ধরে শাহবাগের মুড়ে ঝুলায় ঝুলায় পিটাবো বলে দিলাম। কিন্তু আন্ডার 5 মানুষজনও কিন্তু আছেন, লেখে 8 পাস 9 পাস এরকম লেখেন ওই হলফনামায়, কিন্তু আন্ডার 5ও আছে, কিন্তু অনেকগুলো আছে বিএনপিতে। তো আন্ডার 5, আন্ডার 8, আন্ডার 10 ম্যাট্রিক এগুলো তো আপনার ইংলিশ বুঝে নাই, তো না বুঝে ওরা মনে করছে ইংলিশে যা বলছে এটা মানে আমার পক্ষেই বলছে, আমাদের দলের পক্ষেই বলছে, শুনে আরও বেশি থাপড়ানি দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো আন্দালিব রহমান পার্থ ভাই কালকে তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর সাপের খেলা দেখিয়েছেন, যেই বক্তব্যের কোনো সারমর্ম নাই, একদম পুরোটাই ভোগাস, মিথ্যা, অপতথ্য, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে গিয়েছেন। আমারে চিনেন আপনারা? কেমনে চিনেন আপনারা? এত বাচ্চা মানুষ আমারে চিনে? সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। সংসদ থেকে জামাত, এনসিপি সহ বিরোধী দলের এমপিরা ওয়াকআউট করেছে। দিস ইজ ফর দ্য সেকেন্ড টাইম যে জামাত ওয়াকআউট করলো আমির জামাতের নেতৃত্বে। এর অর্থ হচ্ছে সংসদ ব্যর্থ। আমরা যেটা আগেই বলে আসছি যে সংসদে কোনো সমস্যার সমাধান হয়েছে ইতিহাসের কোনো রেকর্ড নেই। সমাধান রাজপথেই হতে হবে। আমির জামাত ওয়াকআউট করে স্পষ্ট করে বলেছেন সাংবাদিকদের কাছে যে আন্দোলন ছাড়া আর কোনো পথ নাই, এবং আমির জামাতের ইঙ্গিত থেকে যেটা বোঝা আগামী 24 ঘন্টার মধ্যেই আন্দোলনের কোনো কর্মসূচি আপনারা শুনতে পাবেন। তার মানে আপনি বেগম খালেদা জিয়ার আদর্শ মানেন না। পুরো সংসদ তো চুপ, কি জবাব দিবে? কিন্তু টেবিলে থাপ্পড় চলতেছিল। এরা কারা? এরা হচ্ছে বিরোধী দল, ওরা আবার থাপড়াইতেছিল। মজা চলতেছে ভাই, ওদের পক্ষ যেমন আছে এই পক্ষ তেমন আছে। একজন হাসনাত আব্দুল্লাহ তো এনাফ একজন আন্দালিব পার্থের জন্য। পার্থ সাহেব কিভাবে জবাবটা দিল, বাসায় যায় একটু চিন্তা করেন। হ্যাঁ, কিভাবে জবাবটা দিছে, বারবার ওই ভিডিওটা দেখেন। হাসনাত আব্দুল্লাহর কথাগুলো না কয়েকবার শুনেন, কোথায় কোথায় খোঁচা মারছে একটু বোঝার চেষ্টা করেন। অবশেষে নতুন করে আবার জামাতের আমির আন্দোলনের পথ খুঁজে নিয়েছে বা আন্দোলনের ডাক দিচ্ছে, 24 ঘন্টার ভিতরে কোন একটা খেলা ঘটিয়ে দিবে। দর্শক, আমরা ইতিমধ্যেই হয়তো দেখছি সংসদে দাঁড়িয়ে একদম পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে, যেখানে আন্দালিব রহমান পার্থর একটা বক্তব্যকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। তার বক্তব্যের যে ভাষ্য অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে, তার ভাষ্য একটা জিনিস, আন্দালিব রহমান পার্থ বক্তব্য দিল, তার বক্তব্যের পরে বিএনপি নেতারা টেবিল থাপড়ালো। তার সাথে আমরা দেখলাম জনাব তারেক রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, উনিও কিন্তু টেবিল থাপড়িয়েছে। তো এই টেবিল থাপড়ানোর মাধ্যমে সবাই অলরেডি বলা বলি শুরু করে দিয়েছে যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অলরেডি তার মাকে অপমান অপদস্থ করলো, তার মায়ের অবাধ্য হলো। দর্শক, কেন কিভাবে মায়ের অবাধ্য হলো, মাকে অপমান করলো? বেগম খালেদা জি একসময় বলেছিল যে বিএনপি যদি কোনো সময় ক্ষমতায় আসে তাহলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে। হ্যাঁ, এই কথাটি কিন্তু বলেছিল বেগম খালেদা জিয়া, উনি বেঁচে থাকাকালীন, মৃত্যুর আগে। তো আন্দালিব রহমান পার্থ এই কি বলে আপনার সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বিরোধিতা করেছে। তো তার মানে ওই বক্তব্যটি শোনার পরে জনাব তারেক রহমান আবার টেবিল থাপড়িয়েছে। আচ্ছা বলেন তো, তাইলে মায়ের কথার অবাধ্য হয়ে গেল না? তার মা যেটা চেয়েছে সেটা তো করছে না, বরং উল্টোটা করছে। একটা জিনিস দেখলাম বা দেখতে পাচ্ছি, হাসিনার আমলে হাসিনা যে কাজগুলো করছে, তার মরা বাপের মন রক্ষা করার জন্য কত কি না করলো ভাই, কত কি না করলো, যা যা করা দরকার সবকিছু করলো, শুধুমাত্র তার মরা বাপের মানে মন রক্ষা করার জন্য, আত্মার মাগফিরাত কামনা করার জন্য, যা যা খুশি দেশের ভিতরে মনে করেন যে আপনার দিবসের অভাব রাখলো না তার বাবার জন্য। কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার মায়ের একটা কথাই রাখতে পারতেছে না, যেই কথাটা এই সংবিধান নিয়ে। বেগম খালেদা জিয়া বলেছিল যে বিএনপি ক্ষমতা আসলে সংবিধান ছুঁড়ে ফেলে দেব। এখন এই সংবিধানের দোহাই দিয়ে বর্তমান সরকার জনাব তারেক রহমান তার মায়ের কথাটাই যেন রাখতে পারতেছে না। তাহলে হাসিনা সবাইকে বা দেশের সবাইকে এক পাল্লায় রেখে সে একাই এক পাল্লায় থেকে তার বাবাকে খুশি করার জন্য, যদিও মরা মানুষ, শেখ মুজিবুর রহমান তো মারা গিয়েছে, এই মরা মানুষকে খুশি করার জন্য কিন্তু যা খুশি তাই করে গেল। কে খুশি হলো, কে অখুশি হলো, কে রাগ করলো, কে খুশি হলো, ওইটা দেখার সময় ছিল না হাসিনার। কিন্তু জনাব তারেক রহমান কিন্তু এটা করতে ব্যর্থ হচ্ছে, নিজের মায়ের একটা আবদারই রাখতে পারলো না। এই সংবিধানের দোহাই দিয়ে এখন দেখা যাচ্ছে চলছে তুমুল আকারে খেলা। বিরোধী দলীয় নেতা কর্মীরা বলতেছে যে সংবিধানের দোহাই দেওয়ার কতকাল চলবেন? সংবিধানের দোহাই দিলে তো এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এখনো জনাব তারেক রহমান হয় জেলখানা নয়তো লন্ডন, বিএনপির নেতা কর্মীরা এখনো জেলখানায় থাকার কথা। তারপরে বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তারও তো এখন শিলং থাকার কথা। এই যে চলছে ভাই ডিবেট। যাই হোক, কথা বাড়াবো না। ভিডিও শুরুতে যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, সাংবাদিক ইলিয়াস হোসেন অবশেষে এই আন্দালিব রহমান পার্থর বক্তব্যকে কেন্দ্র করে মনে করেন যে জায়গা মতো
আঘাত করেছে। হ্যাঁ, চপেট আঘাত করেছে। বক্তব্যটি পুরোপুরি শুনলে সেটা আপনারা বুঝতে পারবেন। আজকে খুবই মূল্যবান ভিডিও হতে চলেছে, আমি মনে করি খুবই মূল্যবান কয়েকজনের বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। জনাব মালেক আফসারী সাহেবের বক্তব্যটি আপনারা শুনে যাবেন, সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যটি শুনবেন, তারপরে সুলাইমান ভাইয়ের বক্তব্যটি আপনারা শুনবেন। আমি বিশেষ অংশ আজকের ভিডিওর ভিতরে কেটে কেটে আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করে দেব। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, দেখে যাবেন, অনুরোধ রইল। তো চলুন তাহলে কথা কেন। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। চলুন একটা লাইক দিয়ে সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে আসি। গতকাল বাংলাদেশের সংসদে আন্দালিব রহমান পার্থ ভাই জ্বালাময়ী এক ভাষণ দিয়েছেন। ছোটবেলায় বাজারে যেতাম, ওইখানে সাপের ওষুধ বিক্রি করতে আসতো, অনেক কিছু বেচতো, কিমির ওষুধ, সাপের ওষুধ, আরও নানান জিনিসপত্র। তো ওইখানে ওই যে খেলাধুলা দেখাইতো, একটু সাপের খেলা দেখাইতো, একটু গান গাইতো, কমেডি করতো, এগুলো দেখতে মজাই লাগতো। মানুষজন দাঁড়ায় থাকতো, প্রতি হাঁটি 2-4 জনের পকেট মার হইতো। তো এই ইয়েগুলো দেখতে কিন্তু শ্রুতিমধুর, খুব ভালো লাগতো দেখে। কিন্তু খেলার শেষে টার্গেট একটাই, ওষুধ বেচবে। কি বলতো, বেজি আর সাপের যে যুদ্ধ, এখানে বেজি যে সাপের সাথে যুদ্ধ করে সাপ বেজিকে কামড় দেয়, তারপরেও বেজি কেন মারা যায় না, এই বেজিটা ওই যুদ্ধের মাঝখানেই সে জঙ্গলে যে একটা গাছের শিকড় খেয়ে আসে, সেই শিকড়টা খেয়ে তারপরে আবার ফেরে সে সাপের সাথেই করে, যেই কারণে সে মারা যায় না। খেলাধুলা শেষ, ওই যে ক্যাম্পাসে যিনি আসেন ওই ব্যক্তি ওই শিকড় নাকি সে জঙ্গল থেকে নিয়ে এসেছেন আজকে আমাদেরকে দেওয়ার জন্য। অল্প কিছু শিকড় আছে, সবাই হাত তুলবেন, হ্যাঁ, যে আগে হাত তুলবেন তারা পাবেন, সবাইকে দিতে পারবো না। অল্প কিছু শিকড় 2 টাকা 5 টাকা 10 টাকা ভাঙায় টাকা নিয়ে তারপরে ভাঙা একটা গাড়ি আনতো, গাড়িতে করে ছুটতো। যাওয়ার পরে বুঝতে পারতাম বাড়িতে এসে যে এই সাপের এটা তো ভুয়া কথাবার্তা, মিথ্যা। ওই 2 টাকা 5 টাকা 10 টাকা যা গেল সবই ইয়ে। কিন্তু ওই জায়গায় মজা পাইলাম না। কালকে সংসদে পার্থ ভাই মূলত সেই সাপের খেলা দেখিয়েছেন। পার্থ ভাই যখন ইংলিশে কথা বলে তখন আবার বিএনপির লোকজন একটু বেশি হাততালি দেয়। It is unique. The revolution was unique. এর পরবর্তী government was unique. And what we had a quasi-constitutional government. তো বিএনপির ভাইরা যে এই যে হাততালি টাততালি দিয়েছে না, এই বেশিরভাগই তো ধরেন ওনাদের এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক কি বলবো যে যার যোগ্যতা সম্পন্ন মানুষজন আছেন, কিন্তু এখানে কিন্তু আন্ডার 5 মানুষজনও কিন্তু আছেন। আর লেখে 8 পাস 9 পাস এরকম লেখেন ওই হলফনামায়, কিন্তু আন্ডার 5ও আসে, কিন্তু অনেকগুলো আছে বিএনপিতে। তো আন্ডার 5, আন্ডার 8, আন্ডার 10 ম্যাট্রিক, এগুলো তো আপনার ইংলিশ বুঝে নাই। না বুঝে ওরা মনে করছে ইংলিশে যা বলছে ওটা মানে আমার পক্ষেই বলছে, আমাদের দলের পক্ষেই বলছে, শুনে আরও বেশি থাপড়ানি দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো আন্দালিব রহমান পার্থ ভাই কালকে তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর সাপের খেলা দেখিয়েছেন, যেই বক্তব্যের কোনো সারমর্ম নাই, একদম পুরোটাই ভোগাস, মিথ্যা, অপতথ্য, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে গিয়েছেন। কেমন বলেছেন আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাই। তবে তার আগে পার্থ ভাইয়ের বক্তব্যটা অল্প একটু আগে আমরা শুনি, উনি কি বলেছেন শুনেন। Honorable Speaker, ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি, তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন, ঠিক আমাকে কথা বলতে দেন। If you understand that decorum, please, আমি কেন আবার কোয়াইট এটা হবে না কিন্তু। তো আমাকে আওয়ামী লীগ সরকার মনে পড়ে যায় যে আমরা যদি কোনো কথা বলতাম যুদ্ধাপরাধের বিচার চাই না, আমরা বলতাম তেলের দাম কত, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ, আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন, এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে যে আমরা প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছি। দ্যাট ইজ দ্য ইস্যু, আর তো কিছু ছিল না। এই কারণেও আমরা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক রিয়েলাইজ করেছি উই নিড চেঞ্জ। আমরা মনে করি, বাট আমরা আজকে এখানে, আমরা পলিটিশিয়ান, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট উই মাস্ট mitigate the harshness of the relevant provisions of the Constitution. At the same time, we must uphold the spirit of July. এই ব্যালেন্স আমাদেরকে করতে হবে। কিন্তু আপনারা আমাদেরকে লগর ফেলে পাঠিয়ে দিচ্ছেন। আপনারা এখানে যারা বসা, আমার মাননীয় প্রধানমন্ত্রী কত বছর এক্সাইল, পাশে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী কয়বার জেল খেটেছে, তার পাশে আমির খসরু সাহেব একসাথে জেলে ছিলাম, তার পাশে সালাউদ্দিন সাহেব কতদিন বিদেশে ছিল, এমন একটা ভাব কত বছর বিদেশে ছিল। এখানে আমরা যারা আছি, আমরা সবাই জুলাই যোদ্ধা। আপনাদের বিরোধী দলীয় সম্মানিত মাননীয় আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনি ওনার ভাষায় এত সুন্দর করে আমাদেরকে রেকগনাইজ করেন, কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায়, আপনারা আমাকে অ্যাটাক করেন অ্যাজ ইফ আমরা জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। একদিন এক ভাই দাঁড়িয়ে বললো, গতকালকে সম্মানিত সংসদ সদস্য দাঁড়িয়ে বললো যে আমাদের এখান থেকে বলা হয়েছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অফকোর্স আমরা এই কথা বলেছি, বিকজ ইট ওয়াজ পলিটিক্যালি কারেক্ট। উই নেভার ওয়ান্টেড টু গিভ ইট আ পলিটিক্যাল ফেস। আমরা চাচ্ছিলাম ছাত্র আন্দোলন বা যেই কোটা আন্দোলন হচ্ছে ওইভাবে যাক। এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুড়ে ফেলে দাও,
সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, দেয়ার আর রেলিভেন্ট প্রভিশনস উইদিন দ্য কনস্টিটিউশন যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি যে আমি তাকে ছুঁড়ে ফেলে দেবো? পার্থ ভাইয়ের পুরো বক্তব্যের আপনারা যারা শুনেছেন, এটা আরও বড় আছে, দেখে নিন আপনারা ইউটিউব থেকে। এই বক্তব্য শোনার পরে আপনাদের কারোর কি মনে হয়েছে যে উনি বিএনপির নেতা নাকি বিজেপির নেতা? ওনার বক্তব্যের প্রথম প্রশ্ন হলো এইটা। ওনাকে আগে আমাদেরকে বলতে হবে উনি বিএনপি না বিজেপি। এই গেল ১.৫ মাসে এই সরকারের যে মেয়াদ, এই ১.৫ মাসে আপনারা সোশ্যাল মিডিয়াতে, কোনো পত্রিকাতে, কারোর কোনো ফেসবুক পোস্টে কোথাও কোনো দিন কেউ শুনেছেন কেউ আন্দালিব রহমান পার্থ ভাইকে অ্যাড্রেস করে বলেছে যে পার্থ ভাই আপনি কেন জুলাই সনদের বিরুদ্ধে? বা বিজেপিকে বলেছে কেউ, ওনার রাজনৈতিক দল যেটা, কেউ বলেছে? কেউ বলে নাই। ওনাকে কেউ অ্যাড্রেসও করে নাই, ওনাকে অভিযুক্ত করে নাই, কিছুই করে নাই। কিন্তু উনি নিজের গায়ে নিলেন অ্যাজ ইফ উনি একজন বিএনপির মন্ত্রী, বা মনে হয়েছে উনি বিএনপির মানে প্রধানমন্ত্রী বা মহাসচিব, এরকম একটা দায়িত্ব নিয়ে উনি কালকে বিএনপিকে খুবিয়ে দিয়েছেন। কারণ জিনিস কিন্তু হেভি জিনিস একটা। পার্থ ভাই কিন্তু কোনো সমস্যা হয় না কখনো। ধরেন আওয়ামী লীগ বিএনপি যখন যারা ক্ষমতায় আসে কোনো সমস্যা হয় না। একদিকে হেলাল সাহেবের মেয়ের জামাই ভাইও মোটামুটি ভালো নেতা ছিল। তারপরে ধরেন এখনও কোনো সমস্যা নেই, আওয়ামী লীগের ব্যবসা পাতি সব কিছু চলেছে, কোনো সমস্যা নেই। তো এখন বিএনপি আসার পরে তো ফুল ফেসে ওনাকে বিএনপি হইতে হবে। কারণ আওয়ামী লীগের অনেকের দায়িত্ব কিন্তু পার্থ ভাইয়ের হাতে, পার্থ ভাইয়ের মাথায়। পার্থ ভাইয়ের অনেকের ব্যবসা ট্যাবসা অনেক কিছু দেখাশোনা করা লাগে, তো এগুলি করা লাগে। ওনার কালকে যে বক্তব্য দিয়েছেন সেটাতে উনি বুঝিয়ে দিয়েছেন বিজেপি বলে বাংলাদেশে কোনো দল নাই, উনি বিএনপির। তো পার্থ ভাইয়ের আমি বলবো যে পার্থ ভাই আপনি এক কাজ করেন, আপনি আপনার দল অ্যাবলিশ করে দেন, করে আপনি বিএনপিতে করেন, অথবা দলকে এখানে কোয়ালিশন করান, কোলাবোরেট করে তারপরে বিএনপির সাথে আপনি মানে একটা সমঝোতার ভিত্তিতে একটা রাজনীতি করেন, সরাসরি বিএনপি করেন। আপনার আর বিএনপিরও আপনার মতো লোকের দরকার আছে, কথা বলার, বুঝছেন না, ইংলিশ বাংলা টাংলা মিলে সুন্দর করে কথা বলার লোক বিএনপিতে নাই। তো বিএনপির এই মুহূর্তে ধরেন আমি ওই যে মোয়াজ্জেম হোসেন আলাল ভাইটাই এরকম কিছু লোকজন আছে, এখানে সংসদেও কিছু লোকজন আছে, বাট বেশিরভাগই মানে একদম উপরের দিকের নেতাদের কারোর কথাই শ্রুতিমধুর না, শুনতে ভালো লাগে না, কেমন যেন মনে হয় আর কি। তো পার্থ ভাই একজন আছে, ওইটার প্রক্সি দিতে পারবে বিএনপির হয়ে, ওনার উচিত। এবং বাস্তবতা হচ্ছে আন্দালিব রহমান পার্থের কিন্তু কোনো দল নাই। বিজেপি নামে যেই দল আপনারা দেখেন সেই দলের কিন্তু কার্যকরী কোনো কার্যক্রম কিংবা সাংগঠনিক কোনো কিছু নাই। ওনার এই দল বাতিল হয়ে যাওয়া উচিত। কারণ হলো ওনার দলের মহাসচিব যিনি আছেন তিনি আমাকে আজ থেকে 2 থেকে আড়াই মাস আগে একটা বক্তব্য দিয়েছিলেন, একটা অডিও এবং ভিডিও। প্রথমে অডিও নিয়েছিলাম, এরপর আবার ভিডিও উনি দিয়েছেন, সব মিলে ঘন্টাখানেকের একটা রেকর্ড আছে। তো পার্থ ভাই যেহেতু আবার ওনারা কিন্তু আমি পুরোপুরি মানে যেই অ্যাঙ্গেলে আওয়ামী লীগকে বলতাম ওইভাবে কিন্তু পার্থ ভাই বিএনপির লোকজনের বলতে পারি না, কারণ ওনাদেরও তো একসময় পছন্দ করি, এখনও পছন্দ করি, একদম করি না তা না। পার্থ ভাইয়ের প্রতি একটু রাগ আছে, উনি প্রথম আলোয় গিয়েছিলেন, বাট অত বেশি রাগ নাই, আবার এরপরে ওনার সাথে কথাবার্তা হয়েছিল। তো উনি মহাসচিব ওনার যে অভিযোগ করেছে সেই অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ। ওনার দলের মহাসচিব ওনার বাবার সাথে রাজনীতি করেছেন, রাজনীতি করার পরে উনি কিন্তু এই দলের চেয়ারম্যান হইতে পারতেন, কিন্তু ওনার বাবার সন্তান যেহেতু অল্প বয়স, তারপরেও আন্দালিব রহমান পার্থকে উনি চেয়ারম্যান করে দিয়েছেন সম্মান দেখিয়ে। অথচ সেই ব্যক্তিকে এই যে এবার নির্বাচন গেল না, উনি বারবার চেয়েছেন যে উনি মনোনয়ন নেওয়ার জন্য তারেক রহমানের সাথে একটু কথা বলার জন্য, তারেক রহমানের সাথে কথা বলতে দেওয়া হয়নি। ওনার আশপাশে যারা আছেন মহাসচিবকে জিজ্ঞেস করে কাউকে নেয়ও না, কাউকে বাদও দেয় না, সব নাকি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন নিয়ে পার্থ ভাই এখন তার দল বানিয়েছে। আচ্ছা, তারপরে হলো গিয়া উনি আটক হয়েছিলেন না জুলাই আন্দোলনের শেষ দিকে, 5ই আগস্টে ঠিক আগ মুহূর্তে। এই আটক হওয়াটা আটক ছিল না, এটা স্বেচ্ছায় শেখ মুজিবের মতো পাঞ্জাবি লুঙ্গি ইস্ত্রি করে তারপরে পাকিস্তানিদের হাতে ধরা দেওয়ার মতো। হারুনুর রশিদ হাউন আঙ্কেলকে নাকি মহাসচিব পাশে ছিলেন, তিনি নিজে ফোন দিয়ে হাউন আঙ্কেলকে এই কথা তো জানে না যে হাসিনা যে পলায় টলায় যাবে, হারুন ভাই আমারে লোক পাঠান, আমারে নিয়ে যান, আমারে যদি এখন না নেন তাহলে এটা সবাই খুব ফিসি মনে হবে, সবাই বুঝে যাবে যে এটা আমি আসলে কাদের লোক, তো আমারে নিয়ে যান। অনেকদিন পর আন্দালিব পার্থ সাহেবকে দেখলাম, গরম করে ফেলাইছে সংসদ। উনি যেভাবে কথা বলতেছিল, অঙ্গভঙ্গি ভাই অন্যরকম, সবাই তো ওনার দিকে তাকায়া ছিল, আর ওনার কথার মাঝে মাঝেই টেবিল থাপড়াইতেছিল। বলতে বলতে না ওনার শরীরের মধ্যে জোশ চলে আসছে। অঙ্গভঙ্গি কি ভাই, স্যুট টুট পরে গেছে তো দারুণ লাগতেছিল, চেহারাটাও সুন্দর, কথাও বলে ভালো, কিন্তু শরীরের মধ্যে যখন জোশ চলে আসছে তখন উনি বলতেছিল সংবিধান যারা ছুঁড়া ফেলতে চায় তারা স্বাধীনতা বিরোধী। বুঝছেন কথাটা? যারা সংবিধান ছুঁড়া ফেলতে চায় তারা স্বাধীনতা বিরোধী। ওই আর কি, রাজাকার বলে নাই, রাজাকার না বইলা স্বাধীনতা বিরোধী। এটা বলার সঙ্গে সঙ্গে ভাই সবাই হাততালি তো দেয় না, ওনারা টেবিলের মধ্যে থাপড়ায়, কাঠের আওয়াজ হয়। আমাদের প্রধানমন্ত্রীও ওই কাঠের আওয়াজ দিতেছিল, ঠাস 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 কইরা হাসতেছিল। কিন্তু যখন হাসনাত আব্দুল্লাহর কাছে মাইকটা গেল, উনি যখন বলার সুযোগ পাইল, এমন বলা বলছে কলিজার মধ্যে হাত দিয়ে দিছে, লজ্জায় ফেলে দিছে সবাইকে। উনি খুব সুন্দরভাবে যুক্তি তুলে ধরছে। আপনারা যে বললেন, মানে আন্দালিব পার্থকে বলতেছে, আপনি যে বললেন যারা সংবিধান ছুঁড়া ফেলতে চায় তারা হচ্ছে স্বাধীনতার বিরোধী, আপনি যে ইঙ্গিতটা দিলেন, তাহলে কি
বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী? যুক্তিটা কি দেখাইছে? কারণ বেগম খালেদা জিয়া একটা টাইমে বলছিল জনতার সরকার যেদিন এই সংসদে আসবে সেদিন এই সংবিধান ছুঁইরা ফেলে দিবে। দেখেন কি দিয়ে উত্তরটা দিছে। তার মানে আপনি বেগম খালেদা জিয়ার আদর্শ মানেন না। পুরো সংসদ তো চুপ, কি জবাব দিবে? কিন্তু টেবিলে থাপ্পড় চলতেছিল। এরা কারা? এরা হচ্ছে বিরোধী দল, ওরা আবার থাপড়াইতেছিল। মজা চলতেছে ভাই। ওদের পক্ষ যেমন আছে এই পক্ষ তেমন আছে। একজন হাসনাত আব্দুল্লাহ তো এনাফ একজন আন্দালিব পার্থের জন্য। পার্থ সাহেব কিভাবে জবাবটা দিল বাসায় যায় একটু চিন্তা করেন। হ্যাঁ, কিভাবে জবাবটা দিছে বারবার ওই ভিডিওটা দেখেন। হাসনাত আব্দুল্লাহর কথাগুলো না কয়েকবার শুনেন, কোথায় কোথায় খোঁচা মারছে একটু বোঝার চেষ্টা করেন। ওই দিন নাই। এমনও তো দিন ছিল যে সময় আপনি ছিলেন একমাত্র বক্তা টক শোতে, আবার এই সংসদে। এখন অনেক বক্তা আছে। তবে আন্দালিব সাহেব আপনার পুরা বক্তব্যের মধ্যে একটা জায়গায় এসে আমি কিন্তু থাইমা গেছি। হ্যাঁ, ওই জায়গাটা আমি বারবার দেখছি। কেন আপনি এই কথাটা বললেন? আপনি একটা বিশেষ কথা বলছেন। এই কথার মধ্যেই পুরা রাজনীতি লুকায় আছে, পুরা জুলাই সনদপত্রে লুকায় আছে এই আপনার এই কথার মধ্যে। সেই কথাটা কি জানেন? আপনি বলছেন তোমরা জেএনজি, হ্যাঁ ভাই তোমরা জেএনজি জেনারেশন আলাদা হও, তোমরা জামাত ইসলাম জেনারেশন হইও না, জামাত ইসলামের সাথে এতটা গভীর সম্পর্ক কইরো না। এইটাই তো বুঝাইতে চাইছেন। আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। লোক আর দাইজ অফ দ্য পিপল। আপনার এই কথা থেকে বোঝা যায়। হ্যাঁ, আপনার এই কথাগুলো তো ভাই সবাই ভিতরের কথা, মানে বিএনপি সবাই মনের কথা। আপনার এই কথা থেকে স্পষ্ট বোঝা যায়। এ ভাই তুমি আলাদা চলে আসো যদি জুলাই সনদপত্রের স্বীকৃতি চাও, বৈধতা চাও। এখন যদি আমরা বিএনপি এটার বৈধতা দিতে চাই, স্বীকৃতি দেই, তাহলে তো ভাই টোটাল মালিকানা চলে যায় জামাতের ঘরে, এনসিপির ঘরে, শিবিরের ঘরে। হ্যাঁ, কারণ ওনারা তো এটার সাথে জড়িত না। ওনারা কয়েকবার বলছে যখন এই আন্দোলন চলতেছিল, জুলাই 36 দিনের মধ্যেই একটা বক্তব্য ছিল এই আন্দোলনের সাথে আমরা নাই। এখন কিন্তু আবার বলতেছে সবাই এই আন্দোলন আমরাই করছি। আবু সাইদের মতো আমাদের দলের কর্মী ওয়াসিম চিটাগাঙে প্রথম জীবন দিছে, প্রথম শহীদ হয়েছে, এই দাবিটা করতেছে। এর মধ্যে নূর সাহেব বলছে, ভিপি নূর চিনেন তো ভাই, ভিপি নূর সাহেব এসে বলছে এরকম জুলাই তো আমরাই জন্ম দিছি, মানে উনি হলো জন্মদাতা। আসলে হয়েছে কি জানেন, মালিকানা চায়। জুলাই মালিকানাটা আমাদের, 71ও আমাদের, 24ও আমাদের। 71 আরেকজনের যে ছিল তারে আমরা ঠেকায় রাখছি দূরে দিল্লিতে। সে এখন আসবে কি আসবে না এটা পরের সাবজেক্ট। আগে এদেরকে সামলায় নেই। জুলাই স্বীকৃতি দিলে পুরো মালিকানা তো এইদিকে চলে যাবে, এদেরকে আগে সামলাইতে হবে। ওদিকে দেখেন শেখ হাসিনা কিন্তু বহুবার বলছে এই শিবিরের কথা, জামাতের কথা, এনসিপি এর ছেলেপেলেদের কথা বহুবার বলছে, নাম ধরে ধরে বলছে এরাই হচ্ছে আমার শত্রু, এরাই আমাকে দেশ থেকে তাড়াইছে। তার মানে কি সাক্ষী তো এখানেই দিয়ে দিল এরাই জুলাই মালিক। আসলে কি এটা সত্য? না, একদমই সত্য না। এর সাথে বিএনপি জড়িত ছিল। বিএনপির কর্মীদের উপরেই তো বেশি অত্যাচার হয়েছে। মামলা মোকদ্দমা খুঁজা ভাই করে দেখেন, বিএনপির কর্মীরাই বেশি জেলে গেছে, ওদের নামই মামলা মোকদ্দমা বেশি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি, জামাত বা আজকের এনসিপি বা আরো যে দলগুলো আছে বাংলাদেশের, সবাই কি ছিল? না, সবাই ছিল না। যেমন আওয়ামী লীগ ছিল না, আর ছিল না জাতীয় পার্টি, তার সাথে ওই যে ইনু মিনু এরা ছিল না। কিন্তু বাংলাদেশের বাকি সবাই ছিল। রাজনীতি করে না এমন মানুষও ছিল, দিনমজুর ছিল, কৃষক ছিল, ছাত্র ছিল, কে না ছিল। মারা রাস্তায় নাই মারছে, মারা তাদের সন্তানদেরকে আগে ঠেলে দিয়া আল্লাহর কাছে খালি দোয়া করতেছিল। কেন? কারণ কি? কারণ সবাই চাইতেছিল মনে মনে এই সরকারের পতন হোক, বলতে পারতেছিল না। শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত হেলিকপ্টারে না উঠছে ততক্ষণ পর্যন্ত কেউ তো বলতে পারতেছিল না, কেউ তো সাহস করে সামনে আসতেছিল না। যেমন আন্দালিব পার্থ সাহেব বয়ান তৈরি করছে 2 ওভারে 12 রান নিছেন, ওকে 12 রান নিছেন 2 ওভারে, কিন্তু আমরা যে 300 রান করছি সেটার কি কোনো মূল্য নাই? মানে এই জুলাইয়ের সাথে কি আমরা জড়িত না? আমাদেরকে কেন জুলাই থেকে আলাদা করা হচ্ছে? এই কথাগুলো আমি বলতেছে। কিন্তু 5 তারিখের আগে 1 ঘন্টা আগে, মানে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠার 1 ঘন্টা আগে এরকম জোর দিয়া বলার মানুষ তো আমরা পাই নাই। এখন পাচ্ছি কেন? প্রায় 70% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিছে। তো এটা না মাইনা উপায় আছে? পৃথিবীর কোনো আদালত আছে এটাকে অস্বীকার যাইতে পারে? বাংলাদেশের এই উচ্চ আদালতে যায় যদি কেউ দাঁড়ায় কি জবাব দিবে? এই ভোটটা অবৈধ এটা বলতে পারবে? এটা বলার সঙ্গে সঙ্গে পুরো নির্বাচনটাই তো অবৈধ হয়ে যাবে, তাই না ভাই? যার জন্য জোর দিয়া বলতেছি 100% গ্যারান্টি এই জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা অবশ্যই আসবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। এই কথাটা সরকারও বুঝতেছে ভাই। হ্যাঁ ভাই, সরকারও বুঝতেছে যে এটাকে আটকায় রাখা যাবে না। শুধু কয়েকটা দিন সময় লাগবে। আপনারা খেয়াল করছেন সংসদে সবাই কথা শুনছেন, কিন্তু সবচেয়ে কম কথা কার শুনছেন? আমাদের প্রধানমন্ত্রীর। উনি কিভাবে বসে থাকে? এরকম কাইতে বসে, এই যে আঙ্গুলটা দেখবেন এখানে রাখে, এই আঙ্গুলটা ঠিক এই জায়গাটা রাখে। এই জায়গাটা কেন রাখে জানেন? ঠোঁট দুটা লুকায়। কারণ কি জানেন? ওই যে মুচকি হাসি চলে আসে যে, এই জন্য ঠোঁট লুকাইবার জন্য এভাবে রাখে।
আর এই ঠোঁটটা তো হলো ভাই একটা দারুণ জিনিস। দেখবেন ঠোঁট ধনুকের মতো, কিন্তু ধনুকের মতো। তার মানে কি জানেন ধনুক দিয়ে কি করে? ধনুক দিয়ে আপনি শিকার করেন না, ঠিক তেমনি কথা দিয়েও শিকার করা যায়, কথা দিয়েও ঘায়েল করা যায়, কথা দিয়েও আবার মন জয় করা যায়। যার জন্য উপরওয়ালা এই ধনুকের মতো ঠোঁট দিয়ে দিছে। মাননীয় প্রধানমন্ত্রী ঠোঁট থেকে কি বাইর হয় ওইটা শোনার অপেক্ষায় আছি। আন্দালিফ সাহেব কি বললো আর নূর সাহেব কি বললো ওগুলো শোনার সময় নাই ভাই। হ্যাঁ ভাই, শোনার সময় নাই। টাইম পাস। তার চেয়ে ভালো কি জানেন? ওই যে তাজু ভাই আছে না, একজন তাজু ভাই সাংবাদিক, নিজেই সাংবাদিক ঘোষণা দিছে, কিন্তু কোনো ভনিতা নাই, কোনো অভিনয় নাই, সরল মানুষ, সোজা মানুষ ভাই। ওনার ভাগ্য পরিবর্তন করার জন্য উনি ইউটিউবে আসছে। দেখেন উনি কারো ক্ষতি করতেছে না, নিজের এলাকার উন্নতির জন্য কথা বলতেছে। গরু পার হইব কেমনে, এটার জন্য ব্রিজ চাই। ওই জিলাপি কত টাকা দাম, সাদা জিলাপির দাম কত, হলুদ জিলাপির দাম কত, স্বাধীনতা দিবসে কে কোথায় গেছে, গ্রামের এই জায়গাটায় রাস্তা ভাঙিয়া গেছে, ওইখানে দাঁড়ায় ভিডিও করতেছে। উনি উনার গ্রামের, উনার এলাকার উন্নতি চাইতেছে, কারো ক্ষতি করতেছে না, কোনো ভনিতা করতেছে না, কারোর সাথে অভিনয় করতেছে না। অথচ দেখেন সমস্ত শিক্ষিত লোকগুলা, জ্ঞানী লোকগুলা কিভাবে অভিনয় করতেছে। হ্যাঁ ভাই, আমি তো মনে করি সংসদে দাঁড়ায় অভিনয় করতেছে। ওনারাই বলতেছে জুলাই গণঅভ্যুত্থানের সাথে কি আমরা ছিলাম না? আমরা তো আছি, আমাদের লোকই তো মারা গেছে, আমাদের লোকই তো প্রথম শহীদ হয়েছে। ওনারাই বলতেছে, ওনাদের আমলে পুলিশ অফিসার এসে বলতেছে জুলাইয়ের সাথে যারা যারা জড়িত ছিল, যারা থানায় আক্রমণ করছে সেগুলোর বিচার হইতে হবে। আবার দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে নো, কিসের বিচার? জুলাই ময়দানে ফয়সালা হয়ে গেছে, ওই বিচার যদি করতে হয়, এই জুলাই বিচার যদি করতে হয়, তাহলে তো মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে হবে, কারণ তারা রাজাকারদেরকে মারছে স্বাধীনতার পর, তাহলে তো তাদেরও বিচার করতে হবে। কত বড় কথা বইলা ভালাইছে, চিন্তা করছেন? আমি খালি খুঁজতেছিলাম তখন সংসদের ভিতরে ফজলুর রহমান সাহেব আছে কিনা। হ্যাঁ ভাই, আমাদের সেই ফজলুর রহমান সাহেব, উনার মুখের কোনো কথা শুনি না, চুপচাপ। উনি তো সেদিন সংসদে ছিলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে গেল, বঙ্গবন্ধুর নাম নিল না, উনি নিশ্চয়ই সংসদে ছিলেন, উনি কোনো কথা বললেন না, প্রতিবাদ করলেন না। দেখছেন সবাই ওই একটা সিস্টেমের মধ্যে বইরা গেছে, যে সিস্টেমটা রদ বদল করার জন্যই এই সংবিধান রদ বদল করতে চাই। হ্যাঁ ভাই, এই সংবিধান ছুঁড়া ফেলার কথা আসে কেন? সবাই এই কথা বলে কেন? আমি বুঝলাম না। আন্দালিফ সাহেব কোথায় পাইছেন? কে বলছে এই সংবিধান ছুঁড়া ফেলতে চায়? না, ছুঁড়া ফেলতে চায় না। ছুঁড়া ফেলতে চাইছিল বেগম খালেদা জিয়া, কিন্তু এই জেনারেশন চায় না, যে জেনারেশনকে আপনি বলছেন এরা ইসলামিক জেনারেশন হয়ে যেতেছে। আরে ভাই, আল্লাহকে ডাকলে ইসলামিক জেনারেশন হয়ে যাবে, দাড়ি টুপি রাখলে ইসলামিক জেনারেশন হয়ে যাবে। অসুবিধা কি? এরকম খোঁচা তো শাহবাগ থেকে দিয়ে আসতেছে দিনের পর দিন, বছরের পর বছর। কি যায় আসে? আজকে দেখেন না তাকায়া এই সংসদ ভবনে কত বড় বিরোধী দল বসে আছে, আর এক একটা তো ভাই ইরানের মিসাইলের মতো কিভাবে কথা বলে, ওই যে ধনুকের মতো ঠোঁট দিয়া কিভাবে তীর মারতেছে দেখেন না। থামায় রাখতে পারবেন না। হ্যাঁ, থামায় রাখতে পারবেন না। আপনারাও জানেন, এখন আপনারা চাইতেছেন, আপনারা আসলে চাইতেছেন জামাত থেকে এনসিপি বাইরে হয়ে যাক। হ্যাঁ, এনসিপি বাইরে হয়ে গেলে স্বীকৃতি দিয়ে দেবো, এই জওয়ানরা, ইয়াংরা স্বীকৃতি পাবে। এই ইয়াংদের নিয়ে আপনাদের মনে কোনো বিদ্বেষ নাই, কারণ আপনাদের দলের লোক তো জড়িত আছে, যার জন্য সালাউদ্দিন সাহেব বলছে যুদ্ধের ময়দানই ফয়সালা হয়ে গেছে। ওই কথা থেকে বোঝা যায় এই জুলাই সনদপত্র আপনারা দিবেন, কিন্তু দিবেন কখন? যখন এরা আলাদা হয়ে আসবে। কারণ এখন যদি দেয় তাহলে যাদেরকে আমরা রাজাকার বলি আর রাজাকার বলতে পারবো না, কারণ জুলাই বৈধতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারাও তো বৈধতা পাওয়া যাবে। তার মানে কি জানেন, ৭১-এর পরে ২৪-এর মালিক অন্য কেউ হোক, এটা ওনারা চায় না। ওনারা চায় ৭১-এর মালিকও আমরা এবং ২৪-এর মালিকও আমরা, আমরা সবাই। ওনাদের কি সামনে রাখতে হবে, যেহেতু ওনারা সরকারি দল, ওনাদেরকে সামনে রাখতে হবে। এনসিপি যদি আইসা ওনাদের সঙ্গে এখন যোগ দেয়, দেখবেন পরশুদিনই এই জুলাই সনদপত্র পাস হয়ে যাবে। এনসিপি ভালো করে চিন্তা করেন, আসেন আইসা না জুলাই পত্র বৈধতা নিয়ে আবার চলে যাবেন। ওনারা যেমন গণভোট চায়া, হ্যাঁ পক্ষে ভোট চায়া আবার উল্টা গেছিল, আপনারা উল্টা চলে যাবেন, অসুবিধা কি? যাই হোক, যোগ করলাম। বিদায় আগে শুধু এইটুকু বলবো, সংসদে বুঝছেন টাইম পাস হচ্ছে, কোনো কিছুর অপেক্ষায় আছে, ওই যে ভাঙনের অপেক্ষায় আছে, মালিকানার অপেক্ষায় আছে। এগুলো দেখতে যদি আপনাদের বোর লাগে, খারাপ লাগে, আমার মতো মাঝে মাঝে চলে যাবেন ওই তাজু ভাইয়ের কাছে। সংসদ থেকে জামাত এনসিপি সহ বিরোধী দলের এমপিরা ওয়াকআউট করেছে। দিস ইজ ফর দ্য সেকেন্ড টাইম যে জামাত ওয়াকআউট করলো আমির জামাতের নেতৃত্বে। এর অর্থ হচ্ছে সংসদ ব্যর্থ। আমরা যেটা আগেই বলে আসছি যে সংসদে কোনো সমস্যার সমাধান হয়েছে ইতিহাসের কোনো রেকর্ড নেই, সমাধান রাজপথেই হতে হবে। আমির জামাত ওয়াকআউট করে স্পষ্ট করে বলেছেন সাংবাদিকদের কাছে যে আন্দোলন ছাড়া আর কোনো পথ নাই, এবং আমির জামাতের ইঙ্গিত থেকে যেটা বলছে আগামী ২৪ ঘন্টার মধ্যেই আন্দোলনের কোনো কর্মসূচি আপনারা শুনতে পাবেন। হ্যাঁ, ইতিহাস এটাই বলে যে সংসদে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি। তার মধ্যে আবার এই সংসদে বিএনপির ব্রুট মেজরিটি আছে। বিএনপি হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা শুনেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সংখ্যাগরিষ্ঠতার ভণ্ডামি, এটা ফেসবুকে লিখেছেন হাসনাত আব্দুল্লাহ, এটাই রিয়ালিটি। সংখ্যাগরিষ্ঠতার ভণ্ডামি দিয়ে এবং সংসদের এখন পর্যন্ত যে কার্যপ্রণালী, বিধি কিংবা সংবিধানের যে নিয়ম, তাতে সংসদ কখনোই জাতির সমস্যার সমাধান কেন্দ্রবিন্দু হতে পারে না। আমরা ইতিহাস ঘাটলে দেখি এই সংসদ কেন্দ্র করেই ফেসিবাদ কায়েম হয়েছিল। এই সংসদে ফেসিবাদের সমস্ত আইন পাশ হয়েছিল। বাকশাল কায়েম হয়েছিল সংসদে। বাংলাদেশের ইতিহাসে যত খারাপ কিছু সবকিছু সংসদে হয়েছিল। বাকশাল, হাসিনার ফেসিবাদ সবকিছু সংসদে। আর ইতিহাসে যা কিছু ভালো সবকিছু রাজপথে। হ্যাঁ, রাজপথের সমস্যা সমাধান, এতে অবশ্যই কিছু নেগেটিভ দিক আছে। আন্দোলন করতে হয়, আর সেই আন্দোলনকে তো আর সরকারি দল চুমু দেয় না। এবং যদি জামাত সত্যিকার অর্থেই জোরালো আন্দোলনের নামে সংসদের উপর আস্থা হারায়, আমির জামাত যেভাবে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা অনুযায়ী,
তাহলে জামাত এনসিপি কে বিএনপি গ্রেপ্তার করতে বাধ্য হবে। তারা প্রথমে দু একটা কর্মসূচিতে বাধা দিবে না, একটা পর্যায়ে বলবে যে এইভাবে রাজপথে কর্মসূচি দেওয়া যাবে না, অনুমতি নিতে হবে। এক পর্যায়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি বাজবে, তারপর একটা মামলা দিবে, তারপর 2-4 জন ধরবে। এইভাবে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঝামেলা ছড়িয়ে পড়বে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমির জামাত ওয়াকআউট করেছেন, ওয়াকআউট এটা একটা প্রতিবাদ এবং রাজপথের আন্দোলনের হুমকি দিয়েছেন, এটা অলসো ওয়ান কাইন্ড অফ প্রতিবাদ। যদি এগুলোতে কিছুটা কাজ হয়, জামাত ডেফিনেটলি পিছিয়ে পড়বে। জামাতের উদ্দেশ্য দাবি আদায় করা, জুলাই সনদ বাস্তবায়ন করা, আর বিএনপির উদ্দেশ্য হচ্ছে জুলাই সনদের সাথে প্রতারণা করা। এখন বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, তারেক রহমান গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, সেখানে বিএনপিতে এভাবে প্রতারণা করার কথা না। কিন্তু কেন প্রতারণা করছে? এর মূল কারণ হচ্ছে বিএনপিকে ক্ষমতা এনেছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং ভারত আমেরিকা। বিশেষ করে ভারতের কথা রাখতে ভারত এই অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে যে বাবারা, তোমাদের ক্ষমতা এনেছি, অতীতে জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া যাই বলুক না কেন, ওটাকে তোমরা ভুলে যাও, ওটাকে অপমান করো, তোমরা আমাদের 72 সংবিধানটা রেখে দাও। দেখেন 72 সংবিধান থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও ক্ষমতায় আছে, এটা আপনাকে বুঝতে হবে। আওয়ামী লীগের যে চিন্তা দর্শন সবকিছু বাংলাদেশে বহাল থাকে। এ কারণে বাংলাদেশটাকে যদি নতুন বাংলাদেশ করতে হয়, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হয়, আর যদি কেউ ফেসিস্ট করতে না চায়, এটা নিশ্চিত করতে হয়, তাহলে 72 সংবিধান বাতিল করতে হবে। এই জায়গায় স্বাভাবিকভাবে বিএনপির অতি আত্মবিশ্বাস, যেহেতু তাদের ব্রুট মেজরিটি আছে সংসদে, এটা তো আমরা আগে থেকে বলেছি, যতই সিল্লি করেন কোনো লাভ নাই। সংসদের নিয়ম অনুযায়ী জামাত এনসিপি এখানে ধরা খাবে। আর যেহেতু কনফ্লিক্ট, বিপরীতমুখী অবস্থান, বিএনপি যেহেতু ভারতের কাছে তারা ধরা, ভারতের কাছে চুক্তি করা আছে, তারা জুলাই সনদ যেভাবে সাইন হয়েছে, বিএনপি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে কনভিন্স করার জন্য, ওইভাবে বাস্তবায়ন করবে না। এর জন্য জামাতের যেহেতু সদস্য সংখ্যা অত্যন্ত দুর্বল, অনেক কম, এবং বিএনপির মারাত্মক মেজরিটি, অতএব তারা এখানে যা ইচ্ছা তা করবে। এখানে জামাত যদি সত্যিকার অর্থেই কিছু আদায় করতে চায়, তাহলে রাজপথ ছাড়া আর কোনো উপায় নেই। সংসদ বর্জন করুন, রাজপথে আন্দোলন করুন। সংসদ বর্জন ডাজন্ট মিন দ্যাট সংসদের সাথে পদত্যাগ করবেন, সংসদে যাব না, আমরা পুরোটাই রাজপথ, না, এরকম না। রাজপথে আন্দোলন এটা চলতে থাকে, সংসদে যাবে, সংসদেও কথা বলা চলতে থাকে। এই জন্য 11 দলীয় জোট আগেই সব ঠিকঠাক করে রেখেছে, এবং দুইটা ইস্যুতে, জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে প্রশাসক নিয়োগের বিরুদ্ধে ঈদের পর আন্দোলন করার কথা। তো ঈদের পর এখন এসে গেছে, এখন আন্দোলন অনিবার্যভাবে 24 ঘন্টার মধ্যেই আপনার কর্মসূচি জানতে পারবেন। তো দর্শক, অতএব হিসাব ক্লিয়ার যে সংসদে কাজ হলো না, আর কাজ হচ্ছে না বলেই ওয়াকআউট। আর ওয়াকআউটের আগে এটি মাজহারুল ইসলাম, আমির জামাত থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলের সদস্যরা যারা বক্তব্য দিয়েছেন, সবাই স্পষ্ট করে বলে দিয়েছেন যে না, এখানে কোনো সরকারের জুলাই সনদ বাস্তবায়নের কোনো ইচ্ছা নেই, আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। অতএব রাজনীতির গতিপথ পাল্টে গেল, রাজনীতি এখন রাজপথে গড়াচ্ছে, রাজনীতির ফয়সালা হবে রাজপথে। জুলাই জাতীয় সনদ ইস্যুতে জাতীয় সংসদের সিদ্ধান্ত না আসায় ওয়াকআউট করে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, জনগণ দাবি আদায় আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই, দ্রুত সিদ্ধান্ত জানাবে 11 দলীয় জোট। দ্রুত বলতে 24 ঘন্টার মধ্যে কিছুটা জানতে পারবেন। এখানে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে সংবিধান সংশোধনের জন্য সংসদীয় কমিটি করবে, এটা একটা প্রতারণা। সংবিধান সংশোধনের জন্য নতুন কোনো কমিটি করার কোনো প্রয়োজন নেই। নিয়মিত যে কমিটি, সংসদীয় কমিটি, তার মাধ্যমে সংবিধান সংশোধন করা যায়। সংবিধান সংশোধনের কথা তো এখানে জামাত এনসিপি বলছে না, বিরোধী দল বলছে না, তারা বলছে সংবিধান সংস্কারের কথা। অতএব মূল বিষয় তো এক জায়গায় আসতে পারেনি, কিসের সংশোধন? সংস্কার। আর এটা এই সংসদে এইভাবে না, এটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হতে হবে। তাও জামাত কিছুটা ছাড় দিত, যে সংবিধান সংস্কার পরিষদ ছাড়াও এই সংসদেই আপনি সংস্কার করেন, আমরা মানবো। যদি সংসদে সংস্কার করে এটা টিকে না, পরবর্তীতে কোর্ট এটা বাতিল করতে পারে, কোনো ব্যাপার না। এবং সংসদে সংবিধান বেসিক স্ট্রাকচার সংশোধন করার কোনো এখতিয়ার নাই সংসদের, যেটা আদালতের এস্টাবলিশড রায়। এবং জুলাই সনদে সংবিধান সংস্কার বিষয়ক যেসব বিধিমালা আছে, সেখানে সুস্পষ্টভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তনের কথা বলা হয়েছে, বিএনপি সেটা অ্যাকনোলেজ করেছে। দর্শক, আশা করি সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।